বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টোয় ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ফোঁটা ফোঁটা পানি ঝরতে থাকবে। তাহলে চলো শুরু করি। ঠাকুরপো, তোমার সময় হবে এখন একবার তাহলে একদান লুডো খেলার খুব মন হচ্ছিল ও বলল, না বুদি, কলেজ থেকে এসে খেলব। তারপর গ্রামের ভেতর কয়েক ঘন্টা নিস্তব্ধ দুপুর। চারদিক জুড়ে ধানের গন্ধ, পুকুর পাড়ে শালুক ফুলের ছায়া, আর বাতাসে কেমন এক মায়াবী স্নিগ্ধতা। ঠিক এই সময়েই কলেজ থেকে ফিরছিল রুদ্র। সে বাড়ির ছোট ছেলে, সবার আদরের, আবার সবার দুষ্টুমির পাত্রও বটে। লম্বা চওড়া শরীর, কপালে চুল এলোমেলো, চোখে সেই চিরচেনা দুষ্টুমি খেলা করে। বাড়ির উঠোনে ঢুকতেই চোখে পড়ল, গামছা কাঁধে দাঁড়িয়ে কাপড় শুকোচ্ছেন নীলা বৌদি। বয়সে রুদ্রের থেকে 5-6 বছরের বড়, কিন্তু সৌন্দর্যে মাধুর্যে তিনি যেন উঠোনের আলোকবর্তিকা। একরঙা শাড়ি, কপালে লাল টিপ, মুখের হালকা ঘাম মুছতে আঁচল টেনে নেওয়ার ভঙ্গি, সব মিলিয়ে যেন কোনো কবিতার দৃশ্য। রুদ্র কেমন একটা অভ্যাসে হেসে উঠল। বৌদি, আজ কি আবার আমায় একা একা খেতে হবে নাকি? নীলা প্রথমে ভ্রু কুঁচকালেন, তারপর কোমল হেসে বললেন, তুই তো একেবারে খোকা, নিজের হাতে ভাত মেখে খেতেও কষ্ট হয়। ঠিক আছে, আমি পরিবেশন করব। রুদ্র ঠাট্টার ভঙ্গিতে এগিয়ে এলো। শুধু পরিবেশন করলে চলবে না বৌদি, তোমার হাত ছাড়া ভাতের আসল স্বাদ আসে না আগে। এই কথায় নীলা আঁচল টেনে মুখ আড়াল করলেন। গলায় হালকা রাগ, লাজ মেশানো সুর। দুষ্টুমি করিস না, কেউ শুনে ফেললে কি ভাববে? তবে রুদ্র চোখ নামাল না, বরং নিঃশব্দে তাকিয়ে রইল বৌদির দিকে। আর সেই দৃষ্টি নীলার বুকের ভেতর যেন এক অচেনা আলোড়ন তুলল। সংসারের হাজারো ব্যস্ততার ভিড়ে কখনো কি কেউ এভাবে তাকিয়ে দেখেছে তাকে? রাতের খাবারের সময় সবার ভিড়। রুদ্র বারবার নীলার কাছে থালা বাড়িয়ে দিচ্ছে, আর নীলা ঠোঁটে সামান্য হাসি লুকিয়ে সব সামলাচ্ছেন। কিন্তু মাঝে মধ্যে চোকাচোকি হলে মনে হচ্ছিল সময় যেন থমকে যাচ্ছে। খাওয়া শেষে সবাই যখন আড্ডা দিতে দিতে উঠোনে বসে, রুদ্র চুপি চুপি বৌদির কানে ফিসফিস করে বলল, বৌদি জানো, সারাদিন বাইরে থেকেও তোমার হাসি চোখে ভাসে গু। নীলা আঁচল দিয়ে মুখ ঢাকলেন, কিন্তু কানে তখনও রুদ্রের সেই কণ্ঠ বাজছে। তিনি সামান্য ধমক দিয়ে বললেন, চুপ কর, এমন কথা মুখে আনা ঠিক নয় গে। তবু কথাগুলো যেন হৃদয়ের ভেতর গেঁথে রইল। রাত গভীর হল, চারদিক নিস্তব্ধ। দূরে ঝিঙি পোকার শব্দ, মাঝে মাঝে হালকা বাতাসের দোলা। নীলা শুয়ে থেকেও বারবার রুদ্রের সেই হাসি, সেই চোখ, সেই কণ্ঠস্বর মনে করতে লাগলেন। ঠিক নয় বললেও মনে কেমন এক অজানা টান তৈরি হচ্ছিল। বৌদির বুকের ভেতর তখন চলছিল এক অদ্ভুত লড়াই, একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে এই অচেনা অনুভূতির স্পর্শ। রুদ্র ঘরে শুয়ে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখছিল। মনে হচ্ছিল এই আলোটা ঠিক বৌদির চোখের মতো, একটু রহস্যে ভরা, একটু মমতায় মোড়া। সে ভাবল, যদি একদিন বৌদি বুঝতে পারেন আমার মনের কথা। সেই রাতে কেউই ভালোভাবে ঘুমোতে পারল না। দুজনের মনেই শুরু হলো এক গোপন অধ্যায়, যেটা হয়তো কেউ মুখে আনে না, তবু হৃদয়ে বাজতে থাকে নিঃশব্দ সুরের মতো। ভোরের হালকা আলো, গ্রামের উঠোনটা যেন আরও শান্ত লাগে। কাক ডাকছে, পুকুরের জলে হাঁস সাঁতার কাটছে, আর রান্নাঘর থেকে ভেসে আসছে ধোঁয়ার গন্ধ। নীলা বৌদি তখন ব্যস্ত, হাতে আঁচল বেঁধে ভাত নামাচ্ছেন। সংসারের কাজই তার সব, কখনো শ্বশুর শাশুড়ির যত্ন, কখনো স্বামীর জন্য জামা কাপড়, আবার কখনো ঘরের অগণিত ছোটখাটো খুঁটিনাটি। রুদ্র বারান্দার সিঁড়িতে বসে আকাশ দেখছিল। কলেজ থেকে তখন ছুটির দিন, তাই অলসভাবে বসে থাকা যায়। কিন্তু চোখ তার বারবার চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। নীলার ব্যস্ততার ভঙ্গি, ঘামের ফোঁটা কপাল বেয়ে গড়িয়ে নামা, সবই যেন এক অদ্ভুত আকর্ষণে টেনে আনছিল। হঠাৎ নীলা ডাক দিলেন, রুদ্র, চুপ করে বসে আছিস কেন? পুকুর থেকে জল তুলে আনতো, কুয়া খালি হয়ে আসছে গু। রুদ্র হেসে উঠে দাঁড়াল। জল তুলতে তুলতে ইচ্ছে করে বলল, বৌদি, তোমার জন্য আমি যদি সারাদিন কাজ করি তবুও ক্লান্ত হব না গে। নীলা একটু চমকে তাকালেন। চোখে মুখে কঠোরতা আনার চেষ্টা করলেন, কিন্তু ভেতরে কোথাও যেন এক ধাক্কা খেলেন। তিনি ঠোঁট কামড়ে বললেন, এইসব কথা বারবার বলিস কেন? আমি তোকে বারণ করেছি।
রুদ্র নিঃশব্দে হাসল। বৌদির রাগের ভেতরও যে লাজ লুকিয়ে আছে সেটা সে বুঝতে পারছিল। দুপুরে গ্রামের পাড়ায় ছোট্ট উৎসব হল। কীর্তনের আসর, ঢাক, ঢোলের শব্দ আর মানুষজনের ভিড়। রুদ্র বন্ধুদের সঙ্গে গেলেও তার চোখ বারবার খুঁজে বেড়াচ্ছিল নীলাকে। নীলা শাড়ি পরে, মাথায় সিঁদুর নিয়ে দূরে বসেছিলেন। আশেপাশে কতজন মানুষ, তবুও রুদ্রের মনে হচ্ছিল এই ভিড়ের মধ্যে শুধুই একজনের দিকে তার দৃষ্টি আটকে আছে। কীর্তনের মাঝেই নীলা হঠাৎ তাকিয়ে দেখলেন রুদ্র সোজা তার দিকে চেয়ে আছে। চোখে সেই দুষ্টুমি নয়, বরং গভীর মায়া। নীলার বুকের ভেতর কেমন এক ঢেউ উঠল। আঁচল টেনে তিনি চোখ নামালেন, কিন্তু হৃদয়ের ভেতর থেকে সেই দৃষ্টি সরল না। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টি নামল। চারপাশ ভিজে গেল, কাদা ছিটে উঠোন ভরে দিল। নীলা তাড়াহুড়ো করে কাপড় গুটোচ্ছিলেন। রুদ্র ছাতা হাতে এসে দাঁড়াল তার সামনে। বৌদি এসো, আমি নিয়ে যাই। নীলা একটু দ্বিধায় পড়লেন, কিন্তু ভিজে যাওয়া থেকে বাঁচতে তিনিও ছাতার নিচে এলেন। ছাতার ভেতর দুজনের কাঁধ ছুঁয়ে গেল, নিঃশব্দে বুকের ভেতর কেমন ধুকপুকানি শুরু হল। রুদ্র আস্তে বলল, বৌদি তোমার কাছে থাকলেই কেন এত শান্তি পাই জানো? নীলা চমকে উঠলেন। মনে হলো কেউ তার হৃদয়ের লুকোনো কথা হঠাৎ টেনে বের করে দিল। তিনি মুখ ঘুরিয়ে নরম গলায় বললেন, এমন কথা বলিস না রুদ্র, আমাদের সম্পর্কের সীমারেখা আছে কি? কথাটা কড়া শোনালেও তার কণ্ঠে ছিল কেমন এক কাঁপুনি। রুদ্র সেটা অনুভব করল। সে কোনো উত্তর দিল না, শুধু ছাতাটা সামলে নিল যেন বৌদি ভিজে না যায়। রাত গভীর হলে আবার সেই অশান্তি ফিরে এলো। নীলা বারবার ভাবছিলেন, কেন যে রুদ্রকে নিয়ে এত ভাবি? আমি তো তার বৌদি, তবে কেন এই অদ্ভুত টান? রুদ্র জানালার ধারে বসে থাকল। বৃষ্টির শব্দ যেন তাকে আরও অস্থির করে তুলছিল। তার মনে হচ্ছিল নীলা বৌদি হয়তো বাহ্যিকভাবে না বললেও ভেতরে ভেতরে তাকেই খুঁজে ফিরছেন। সেই রাতে চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছিল। দুজনের মনেই তখন এক অদৃশ্য বাঁধন জেগে উঠেছে, যা তারা মুখে আনতে পারছে না, কিন্তু এড়িয়ে যাওয়াও অসম্ভব। গ্রামের আকাশে তখন শরতের মেঘ ভাসছে। সাদা মেঘের ফাঁক দিয়ে নীল আকাশ উকি দিচ্ছে, দূরে কাশফুল দুলছে। এমন সময়ে গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান পড়ল। বাড়ির উঠোনে প্যান্ডেল বাঁধা, আলো ঝোলানো, ঢোল কাঁসুরির শব্দতে পুরো গ্রাম যেন উৎসবে ভরে উঠল। নীলা বৌদি সকাল থেকেই ব্যস্ত। অতিথিদের জন্য খাবারের আয়োজন, নতুন শাড়ি পরে প্রস্তুত হওয়া, সবকিছুতেই যেন তার হাতে বাড়ির সবার ভরসা। শাড়ির আঁচল সামলে যখন তিনি উঠোন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রুদ্র তখন দূরে বসে তাকে দেখছিল। চোখে ছিল এক অদ্ভুত মুগ্ধতা। বন্ধুরা রুদ্রকে ডেকে নিয়ে গেল নাচ গানে, কিন্তু তার মন পড়ে রইল বৌদির দিকেই। মাঝে মাঝে ভিড়ের মধ্যে চোকাচোকি হচ্ছিল দুজনের। চোখ নামিয়ে নিলেও সেই দৃষ্টি যেন বুকের ভেতর কাঁপন তুলছিল। দুপুরে যখন খাবার পরিবেশন চলছিল, তখন হঠাৎ রুদ্র থালা হাতে এগিয়ে এসে নীলার পাশে দাঁড়াল। বৌদি, এত লোকের ভিড়ে তুমি কি আমার কথা ভুলেই গেলে? নীলা আঁচল টেনে মুখ আড়াল করে বললেন, তুই আবার এসব জায়গায় কেন আসছিস? অতিথিদের সামনে এমন কথা ঠিক নয় গে। রুদ্র মুচকি হেসে বলল, লোকজনের ভিড়েই তো সাহস হয় বৌদি, তোমার কাছে থাকতে ইচ্ছে হয় গে। নীলার চোখে বিরক্তির ভান থাকলেও হৃদয়ের ভেতরটা কেমন নরম হয়ে গেল। কিন্তু তিনি আবারও কঠিন গলায় বললেন, চুপ কর, সীমার মধ্যে থাকাই ভালো। বিকেলে আচার্য মশাই যখন কীর্তন করছিলেন, সবাই ভিড় করে বসেছে। রুদ্র চুপি চুপি নীলার পেছনে এসে দাঁড়াল। এতজন মানুষের ভিড়েও নীলা যেন টের পাচ্ছিলেন পিঠের উপরে রুদ্রের দৃষ্টি পড়ছে। বুকের ভেতর ধুকপুকানি বাড়ছিল, অথচ বাইরে মুখে আনতে পারছিলেন না কিছুই। আনন্দ উৎসবের মাঝে শ্বশুরমশাই একসময় হেসে বললেন, আমাদের ছোট রুদ্র এখন বড় হয়েছে, পড়াশোনার পাশাপাশি সংসারের দায়িত্বও নিতে হবে। এই কথায় সবার হাসি ঠাট্টা শুরু হল। কেউ বলল বিয়ের কথা, কেউ আবার মজার ছলে বৌদির নাম টেনে ঠাট্টা করল। নীলা লজ্জায় লাল হয়ে আঁচল দিয়ে মুখ ঢাকলেন। আর রুদ্র ভেতরে ভেতরে যেন খুশিতে ভরে উঠল, যেন অজান্তেই বৌদির নামের সঙ্গে তার জীবনের কাহিনী জুড়ে দেওয়া হল। রাতে অনুষ্ঠান শেষে সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। উঠোনে এখনো আলো জ্বলছে, দূরে বাজনা থেমে গেছে। রুদ্র নিঃশব্দে বারান্দায় এসে বসল। হঠাৎ দেখল নীলা বৌদি কুয়ার পাশে দাঁড়িয়ে জল তুলছেন। চাঁদের আলো তার মুখটা যেন আরও শান্ত, আরও মায়ামা লাগছিল। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল।
বৌদি, এত রাতে একা জল তুলছ কেন? নীলা চমকে উঠলেন। ঘুম এল না? কাজ করতে করতে সময় কেটে যাবে ভেবেছিলাম। রুদ্র আস্তে ছিপ ফেলে বলল, তাহলে আমি তোমার সঙ্গে থাকি গু। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। শুধু কুয়ার দড়ির শব্দ আর দূরের ঝিঙি পোকার ডাক। নীলা নিজের মনে বলছিলেন, এভাবে তো ঠিক নয়, কিন্তু কেন যে এত শান্তি পাচ্ছি তার পাশে দাঁড়িয়ে। হঠাৎ রুদ্র ফিসফিস করে বলল, বৌদি, আমি জানি তোমার মনেও কিছু কথা আছে। তুমি না বললেও আমি বুঝতে পারি। নীলা আঁচল দিয়ে মুখ ঢাকলেন, চোখ নামিয়ে ফেললেন। কণ্ঠে হালকা কাঁপন। চুপ কর রুদ্র, এসব বলা ঠিক নয়। তবুও রুদ্র থামল না। ঠিক নয় জানি, কিন্তু মনে কি সবসময় নিয়ম মানে বৌদি? বিয়ের উৎসব শেষ হতেই গ্রাম আবার নিজের ছন্দে ফিরে এলো। উঠোনে শুকোতে দেওয়া ধান, পুকুর ঘাটে মেয়েদের কাপড় কাচা, আর সন্ধ্যায় পুকুরের ধারে বসে গল্পগুজব, সবকিছু যেন আগের মতো স্বাভাবিক। কিন্তু রুদ্র আর নীলা বৌদির ভেতরে কিছুই আগের মতো ছিল না। নীলা সংসারের কাজে আগের মতোই ব্যস্ত। সকালে শাশুড়িকে ওষুধ খাওয়ানো, স্বামীর জামা ইস্ত্রি করা, রান্নাঘরের অগোছালো কাজ সামলানো, সবই তিনি করছিলেন। তবুও মনে হচ্ছিল কোথাও যেন মন আটকে আছে। কাজ করতে করতে বারবার মনে পড়ছিল সেই রাতের কথাগুলো, যখন কুয়ার ধারে দাঁড়িয়ে রুদ্র বলেছিল, মন কি সবসময় নিয়ম মানে বৌদি? এই কথাটা বারবার কানে বাজছিল। নীলা যতই নিজেকে সামলাতে চাইছিলেন, ততই ভেতরে একটা কাঁপন তৈরি হচ্ছিল। তিনি ভাবছিলেন, এমন তো হওয়ার কথা নয়। আমি তো বৌদি, রুদ্র আমার ছোট দেবর, তাহলে কেন এমন অনুভূতি হচ্ছে? অন্যদিকে রুদ্র যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল। সকালবেলা পুকুর ঘাটে কাপড় কাচতে নামলে সে হেসে বলত, বৌদি, এত কাজ তুমি একা সামলাও কি করে? চাইলে আমি তোমার ডান হাত হয়ে যাব। নীলা রাগ দেখানোর ভান করতেন। এমন মিষ্টি কথা বলে লাভ নেই, আমি তোকে বিশ্বাস করি না গি। কিন্তু চোখে চোখ পড়লেই সেই রাগ যেন কোথাও মিলিয়ে যেত। একদিন দুপুরে বাড়ির সবাই ঘুমোচ্ছিল। বাইরে কড়াইতে ভাত বসানো, খুপুরি ঘরে শীতল হাওয়া বইছিল। রুদ্র বারান্দায় বই পড়ছিল। হঠাৎ দেখল নীলা বৌদি মাথা ঘুরে প্রায় পড়ে যাচ্ছেন। রুদ্র ছুটে গিয়ে তাকে সামলাল। বৌদি, তুমি ঠিক আছো তো? নীলার শরীর কাঁপছিল। তিনি আস্তে বললেন, শরীরটা হঠাৎ দুর্বল লাগল। রুদ্র তাকে বসিয়ে দিল। নিজের গামছা দিয়ে নীলার কপালের ঘাম মুছে দিল। দুজনের চোখ তখন একেবারে কাছাকাছি। সেই মুহূর্তে যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। শুধু বুকের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছিল। নীলা ধীরে ধীরে চোখ নামিয়ে বললেন, তুই এত কাছে এসে দাঁড়াস কেন রুদ্র? কেউ দেখে ফেললে খারাপ হবে গু। রুদ্র নরম গলা উত্তর দিল, আমি দেখাই চাই বৌদি। চাই সবাই বুঝুক তোমাকে আমি কতটা শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি। এই কথা শুনে নীলা আরও চুপ করে গেলেন। চোখে জল জমে উঠল, কিন্তু তা তিনি আঁচল দিয়ে লুকিয়ে ফেললেন। তার ভেতরে দ্বন্দ্ব যেন আরও জটিল হয়ে উঠল। সেদিন রাতে নীলা ঘুমোতে পারলেন না। ঘরের অন্ধকারে শুয়ে থেকে বারবার মনে হচ্ছিল, রুদ্র যদি আবার এসে দাঁড়ায়, আবার যদি সেই চোখের দিকে তাকায়। তিনি জানতেন এভাবে ভাবা ঠিক নয়, তবুও মনকে আটকাতে পারছিলেন না। রুদ্র এদিকে ঘরে বসে অস্থির। সে জানত বৌদি তাকে ঠেলে সরিয়ে দেবে না, আবার ডাকেও না। এই অদ্ভুত মাঝামাঝি টানি তাকে আরও গভীর করে জড়িয়ে ফেলছিল। পরদিন সকালে উঠোনে বসে নীলা সবজি কাটছিলেন। রুদ্র কাছে এসে বলল, বৌদি, যদি তোমাকে ছাড়া থাকতে হয় আমি পারব না গি। নীলা চমকে উঠলেন। হাত থেকে ছুরি পড়ে গেল। তিনি চারপাশে তাকালেন কেউ শুনছে কিনা। তারপর ধমক দিয়ে বললেন, চুপ কর, এমন কথা মুখে আনা পাপ। রুদ্র ঠোঁটে হাসি নিয়ে বলল, পাপ হলেও এটাই তো আমার সত্যি গে। নীলার বুক কেঁপে উঠল। তিনি জানতেন এই সম্পর্ক যদি বাড়তে থাকে তবে বড় বিপদ হতে পারে। তবুও মনে হচ্ছিল, রুদ্রর চোখে তাকালে সমস্ত ক্লান্তি, সমস্ত শূন্যতা যেন ভরে ওঠে। রাত তখন 9টা পেরিয়ে গেছে। উঠোনের চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। মাটির প্রদীপে আলো ঝিকিমিকি করছে। দূরে মাঠের দিকে ঝিঙি পোকার শব্দ ভেসে আসছে। বাড়ির ভেতরে সবাই খাওয়া শেষ করে যে যার মতো শুয়ে পড়েছে। শুধু রান্নাঘরের কোণে এখনো আলো জ্বলছে। সুবর্ণা বসে আছে পিডির উপর, হাতে ভাতের থালা।
আজ সারা দিন এত ব্যস্ত ছিল যে রাতের খাওয়া পর্যন্ত সে সময় করে উঠতে পারেনি। দেওর অনির্বাণ পেছন থেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। অনির্বাণ ধীরে এগিয়ে এসে বলল, বৌদি, তুমি এত দেরিতে খাচ্ছ কেন? সারাদিন তো কাজেই কেটে গেল, অন্তত নিজের খেয়ালটা একটু রাখো গো। সুবর্ণা হেসে মাথা নাড়ল। তোর দাদা, শ্বশুর শাশুড়ি, বাচ্চারা সবার দেখাশোনা করতে করতেই সময় চলে যায় রে। আমার জন্য আলাদা করে সময় কোথায়? অনির্বাণ একটু কাছে এসে বসে পড়ল। নরম স্বরে বলল, তবুও তুমি যদি নিজেকে এভাবে অবহেলা করো, তবে আমরা সবাই কিভাবে চলব বলো তো? সুবর্ণা অবাক হয়ে তাকালো তার চোখের দিকে। দেওরের চোখে যত্নের উজ্জ্বলতা স্পষ্ট বোঝা যায়। সেই দৃষ্টি যেন হঠাৎ করে তার বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি তুলে দিল। আচ্ছা, তুই বসে থাকিস, আমি তাড়াতাড়ি খেয়ে নিই বলে সে ভাত খেতে শুরু করল। অনির্বাণ পাশে বসে গল্প করছিল। এক একটা কথা, এক একটা হাসি, মুহূর্তগুলো যেন ধীরে ধীরে দুইজনকে অদ্ভুতভাবে কাছাকাছি টেনে আনছিল। খাওয়া শেষে থালা ধুয়ে রাখতেই অনির্বাণ বলল, বৌদি, আজকে তুমি উঠোনে আসবে? আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, গ্রামে এরকম রাত বারবার আসে না আগে। সুবর্ণা একটু ইতস্তত করল। এখন সবাই তো ঘুমোচ্ছে গি। তাই তো বলছি, অনির্বাণ হেসে উত্তর দিল, সবাই ঘুমোচ্ছে, তাই আমরা একটু শান্তিতে আকাশ দেখতে পারব গো। সুবর্ণা শেষ পর্যন্ত রাজি হল। দুজন নিঃশব্দে উঠোনে এসে দাঁড়াল। উপরে চকচকে পূর্ণিমা, চারদিক আলো ভেসে যাচ্ছে। বাতাসে হালকা শিউলি ফুলের গন্ধ। সুবর্ণা ধীরে ধীরে আকাশের দিকে তাকিয়ে বলল, দেখ অনির্বাণ, এই চাঁদ যেন কারো সাথে কথা বলছে। ছোটবেলায় আমি ভাবতাম চাঁদের ভেতর লুকিয়ে আছে কত গল্প। অনির্বাণ তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আজকে মনে হচ্ছে চাঁদও আমাদের দুজনের কথা শুনছে বৌদিগি। কথাটা শুনে সুবর্ণার বুকের ভেতর অদ্ভুত এক ঝড়ো অনুভূতি বয়ে গেল। সে বুঝতে পারছিল, এ সম্পর্কটা শুধু দেওর আর বৌদির দৈনন্দিন মজার খুনসুটি নয়, এর ভেতর অন্যরকম টান জমে উঠছে। কিন্তু একই সাথে ভয়ও কাজ করছিল। সমাজ, সংসার, দায়িত্ব সব মিলিয়ে এই আবেগকে সহজভাবে মেনে নেওয়া যাবে না। সুবর্ণা মুখ ঘুরিয়ে নিল, তবে মনের ভেতর অস্বীকার করতে পারল না সেই টান। অনির্বাণ ধীরে ধীরে বলল, বৌদি, তুমি কি কখনো ভাবো না, জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে দামি? সুবর্ণা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে বলল, ভাবি তো, কিন্তু আবার মনে হয় এই মুহূর্তগুলোকে আমরা কি ঠিকভাবে বাঁচতে পারি, নাকি সব সময় ভয়ের ছায়ায় ঢাকা পড়ে যায়? অনির্বাণ তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হয়তো, কিন্তু আমি জানি আজকের এই রাত, এই আকাশ, এই চাঁদ আমার জীবনে কোনোদিন ভোলার নয় গে। সুবর্ণা কোনো উত্তর দিল না। তার বুকের ভেতর শুধু ধুকপুক শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল কোনো নিষিদ্ধ সুরের ঢেউ আস্তে আস্তে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে কারো কাশি শোনা গেল। দুজন চমকে উঠে আলাদা হয়ে গেল। সুবর্ণা তাড়াতাড়ি বলল, চল ভেতরে যাই। অনির্বাণ মাথা নাড়ল, তবে চোখের দৃষ্টি কিছুতেই সরে না। সেই দৃষ্টির ভেতর লুকিয়ে থাকা অজানা আবেগ সুবর্ণার মনে গভীর ছাপ ফেলে গেল। রাত বাড়ল। সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু সুবর্ণার চোখে ঘুম এলো না। তার কানে বারবার বাজতে থাকল অনির্বাণের সেই কথাগুলো। আজকের রাত কোনোদিন ভোলার নয়। পরের দিন ভোর। কাকের ডাক আর দূরের মসজিদের আজানের সুরে গ্রামটা জেগে উঠল। সুবর্ণা উঠোনে ঝাড় দিচ্ছিল। কাজের ভেতরেও তার মনটা অদ্ভুতভাবে অস্থির। রাতের সেই কথাগুলো, চাঁদের আলো, দেওরের চোখের দৃষ্টি, সবকিছু যেন বারবার মনে পড়ে যাচ্ছিল। অনির্বাণ ঘর থেকে বেরিয়ে এসে বলল, বৌদি, এত সকালে আবার কাজ শুরু করলে কেন? একটু বসে বিশ্রাম নাও। সুবর্ণা চোখ তুলে তাকাতেই ওর দৃষ্টিতে যে মায়া, যে কেয়ার লুকিয়ে আছে, তা বুকের ভেতর শিহরণ তুলল। কিন্তু সে স্বাভাবিক থাকার ভান করল। কাজ না করলে কি চলে রে? সংসারের সব দায়িত্ব তো আমাকেই সামলাতে হয় গি। অনির্বাণ কাছে এসে দাঁড়াল। ফিসফিস করে বলল, সংসার তো আছেই, কিন্তু তুমি নিজেকে কি একটু জায়গা দেবে না? তুমি তো শুধু দায়িত্বে ভরা এক বৌদি নও, তুমি একজন মানুষও। সুবর্ণা থমকে গেল। দেওরের কণ্ঠে অদ্ভুত কোমলতা, যেন তার বুকের গোপন ব্যথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে কিছু বলার আগেই ঘরের ভেতর থেকে শাশুড়ির ডাক এল, সুবর্ণা, নাশতা বানিয়ে দে। মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। সুবর্ণা তাড়াতাড়ি ভেতরে চলে গেল।
অনির্বাণ দাঁড়িয়েই থাকল, মনে হচ্ছিল তার হৃদয়ের কথা যেন ঠোঁটের উপর এসে থেমে গেল। দুপুরের দিকে সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে। উঠোন ফাঁকা। সুবর্ণা হাঁসের জন্য চাল নিয়ে পুকুর পাড়ে গেল। হাওয়ায় শিউলির গন্ধ ভেসে আসছে। হঠাৎ পিছন থেকে মাটির শব্দ পেয়ে সে ঘুরে দাঁড়াল। অনির্বাণ। সুবর্ণা চমকে উঠল। এই সময় এখানে কেন? অনির্বাণ হেসে বলল, তুমি যে একা চলে এসেছ তাই ভাবলাম পাশে থাকি। তুমি কি চাও আমি না আসি? সুবর্ণা চুপ করে রইল। মন বলল, না, আমি চাই তুমি এসো। কিন্তু মুখে কিছুই বের হলো না। অনির্বাণ পুকুরের জলে হাত ডুবিয়ে বলল, জানো বৌদি, তোমার সাথে কথা বললেই মনে হয় জীবনে যত দুঃখচিন্তা আছে সব মিলিয়ে যায়। সুবর্ণা ধীরে বসে পড়ল। নরম গলায় বলল, তুই খুব ছোট অনির্বাণ, এসব কথা তোর মুখে মানায় না গি। অনির্বাণ চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ছোট? হৃদয়ের অনুভূতিতে কি বড় ছোট হয় বৌদি? আমি জানি যা অনুভব করছি তা নিষিদ্ধ, কিন্তু মনের উপর কি কখনো বাঁধন পড়ে? সুবর্ণার বুক কেঁপে উঠল। এতদিন যে আবেগকে সে শুধু দূর থেকে টের পাচ্ছিল, আজ দেওর সেটা স্পষ্ট করে দিল। কিছুক্ষণ দুজনেই নীরব। শুধু পুকুরের জলে হাঁসের ছপছপ শব্দ। সুবর্ণা ধীরে বলল, অনির্বাণ, এসব অনুভূতি যদি কেউ জেনে ফেলে তাহলে কি হবে ভেবেছ? সংসার, সমাজ সব ভেঙে যাবে। অনির্বাণ কাছে এগিয়ে এসে নরম গলায় বলল, তুমি যদি সত্যি বলো আমাকে দূরে থাকতে, আমি সরে যাব। কিন্তু তোমার চোখই তো বলে তুমি আমায় দূরে চাও না গে। সুবর্ণা আর পারল না। চোখ নামিয়ে নিল, কিন্তু বুকের ভেতরের সত্যিটা ঢাকতে পারল না। তার ঠোঁটে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি জানি না অনির্বাণ, শুধু জানি তোমার কাছে থাকলে মনে হয় অনেক শান্তি গু। ওই মুহূর্তে অনির্বাণের চোখে জল চিকচিক করে উঠল। ধীরে ধীরে সে বলল, তাহলে আমাকে কাছেই থাকতে দাও বৌদি, দূরে যেও না গে। সুবর্ণা কিছু বলল না, শুধু নিঃশব্দে পুকুরের দিকে তাকিয়ে রইল। তবে মনটা যেন নতুন এক স্রোতে ভেসে গেল, যেখানে ভয় আছে, দায়িত্ব আছে, কিন্তু আছে এক অদ্ভুত মধুর আকর্ষণও। সন্ধ্যা নামল। উঠোনে প্রদীপ জ্বলে উঠল। সবাই বসে গল্প করছে, কিন্তু সুবর্ণার মনে আজ অস্থিরতা। বারবার মনে পড়ছে পুকুর পাড়ের সেই আলাপ, দেওরের কণ্ঠে সেই গভীর অনুভূতি। রাত বাড়ল। সবাই ঘুমিয়ে পড়ল। সুবর্ণা খাটে শুয়ে এপাশোপাশ করছে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখল অনির্বাণ উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলল। মাটির আঙিনায় শিশির ভেজা ঘাস চকচক করছে। সুবর্ণা উঠোনে গঙ্গাজল ছিটিয়ে মাটির প্রদীপের সলতে গুছিয়ে রাখছিল। মুখে তার কাজের ব্যস্ত ভাব থাকলেও মনে যেন ঝড় বইছে। রাতের জানালার দৃশ্য এখনো স্পষ্ট। অনির্বাণ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, ঠিক যেমন ভাবে সে তাকিয়েছিল পূর্ণিমার রাতে। আজ সকালটা অন্যরকম। শ্বশুরবাড়ির সবাই মেলা দেখতে যাবে দুপুরে। সুবর্ণা প্রথমে যেতে চাইছিল না, কিন্তু শাশুড়ি জোর করায় রাজি হল। তবে মনের ভেতর গোপনে একটা খুশিও ছিল, কারণ অনির্বাণও যাচ্ছে। দুপুরে সাজগোজ সেরে সবাই মেলায় বের হল। গ্রাম্য মেলায় ভিড় উপচে পড়েছে। চারপাশে নাগরদোলা, জ্যান্ত মিষ্টির দোকান, বাঁশির সুর, ঢোলের শব্দ, সব মিলিয়ে একেবারে উৎসবের আমেজ। সুবর্ণা ছোট ছেলে মেয়েদের সঙ্গে হাঁটছিল। অনির্বাণ একেবারে কাছেই। কখনো ছেলেটার হাত ধরে, কখনো মিষ্টি কিনে এনে ভাগাভাগি করছে। এক অদ্ভুত যত্ন চোখে পড়ছিল, যেটা শুধু আত্মীয়তার গণ্ডিতে পড়ে না। একসময় দাদা অন্য একদিকে চলে গেল বন্ধুদের সঙ্গে দেখা করতে। শাশুড়ি শ্বশুরও আলাদা হলো আত্মীয়ের দোকানে। ভিড়ের মধ্যে হঠাৎ সুবর্ণা আর অনির্বাণ একা হয়ে গেল। অনির্বাণ ফিসফিস করে বলল, বৌদি আসবে? তোমাকে নাগরদোলায় বসাতে চাই। সুবর্ণা চমকে উঠল। না না, আমি এসব বসতে পারবো না গি। পারবে, আমি থাকবো তো পাশে গু। ভিড়ের মধ্যে যেন সে না বলতে পারল না। দুজন নাগরদোলায় উঠে পড়ল। ধীরে ধীরে চাকা ঘুরতে শুরু করল। যত উপরে উঠতে লাগল ততই নিচের ভিড় ছোট হতে লাগল। সুবর্ণা ভয়ে হাত চেপে ধরল। অনির্বাণ সেই হাত দুটো নিজের হাতে শক্ত করে ধরে রাখল। ভয় পেজো না, আমি আছি গু। সুবর্ণা চোখ তুলে তাকাতেই দেখল দেওরের চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে সারা জীবন তাকে আগলে রাখবে। বুকের ভেতর কেঁপে উঠল।
মুহূর্তটাকে লুকানো গেল না। চাঁদের আলো রাতের মতোই আজও চোখে চোখ রেখে কিছু না বলেও সব কথা বলে দিল তারা। মেলা শেষে বাড়ি ফেরা হলো। রাতের খাবারের পর সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কিন্তু সুবর্ণার চোখে ঘুম নেই। আজকের নাগরদোলার মুহূর্ত যেন বারবার মনে ফিরে আসছিল। দেওরের হাতের উষ্ণতা, তার চোখের দৃষ্টি, সব মিলিয়ে বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে যাচ্ছিল। হঠাৎ করেই দরজায় টুকটুক শব্দ। সুবর্ণা চমকে উঠল। সাবধানে দরজা খুলতেই অনির্বাণ দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, বৌদি, একবার উঠোনে এসো, কিছু কথা আছে কি? সুবর্ণা দ্বিধায় পড়ল, তবুও অদ্ভুত টানে বেরিয়ে এলো। উঠোনে চারদিক শান্ত, শুধু দূরের পুকুরে ব্যাঙের ডাক ভেসে আসছে। অনির্বাণ ধীরে বলল, বৌদি, তুমি জানো আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার ভেতরেই আজ এক অদ্ভুত টান অনুভব করছি। তোমার কাছে না থাকলে আমি যেন শ্বাস নিতে পারি না গি। সুবর্ণার চোখ ভিজে উঠল। সে নিচু স্বরে বলল, তুই জানিস এটা ভুল অনির্বাণ, কিন্তু আমি নিজেও অস্বীকার করতে পারি না। তুই কাছে এলে আমি অন্যরকম শান্তি পাই। কথাটা শুনে অনির্বাণ আর নিজেকে সামলাতে পারল না। সে হাত বাড়িয়ে সুবর্ণার হাত দুটো মুঠো করে ধরল। আমি কিছু চাই না বৌদি, শুধু চাই তুমি জানো আমি তোমার পাশে আছি সবসময়। সুবর্ণার বুক কেঁপে উঠল। এতটা খোলাখুলি স্বীকারোক্তি তার জন্য নতুন ছিল। চোখের জলে ভিজে ওঠা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু হাত ছাড়াল না। ভোরের আলো উঠোনে পড়তেই সুবর্ণা কলসিতে জল ভরতে বের হল। ঠান্ডা বাতাসে শিউলির গন্ধ ভেসে আসছে, কিন্তু তার মন আজ অদ্ভুত অস্থির। গত রাতের সেই হাত ধরা, দেওরের মুখের স্বীকারোক্তি, সবকিছু যেন বুকের ভেতর ঢেউ তুলছে। অনির্বাণ ঘুম থেকে উঠেই উঠোনে এসে দাঁড়াল। চোখাচোখি হতেই দুজনেই চুপ করে গেল। কিছু বলার দরকার ছিল না, চোখের দৃষ্টি নিজেই সব বলে দিল। সকালের ব্যস্ততার পর দুপুরে সবাই ঘুমোতে গেল। সুবর্ণা জানত অনির্বাণ এই সময় উঠোনের দোলনায় বসতে পছন্দ করে। সে নিজেও অজান্তেই সেদিকে চলে গেল। অনির্বাণ দোলনায় আতশোয়া হয়ে বই পড়ছিল। সুবর্ণাকে আসতে দেখে বই বন্ধ করে হাসল। তুমি কি আমাকে খুঁজতে এসেছ বৌদি? সুবর্ণা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে বলল, না, আমি তো শুধু হাওয়ায় একটু দাঁড়াতে এলাম গো। অনির্বাণ মৃদু হেসে বলল, তাহলে পাশে বসো। সুবর্ণা ইতস্তত করে বসে পড়ল। বাতাসে ওড়না দুলছিল। অনির্বাণ ধীরে বলল, বৌদি জানো, এই নীরব দুপুরে তোমাকে কাছে পেলে মনে হয় পুরো পৃথিবীটাই শান্ত। সুবর্ণা চোখ নামিয়ে রাখল। কিছু বলল না, কিন্তু তার ঠোঁটে অদৃশ্য এক হাসি খেলে গেল। হঠাৎ করেই উঠোনে প্রবেশ করল শাশুড়ি। দুজনেই চমকে উঠল। শাশুড়ির চোখে সন্দেহের ছায়া, তবে তিনি কিছু বললেন না। শুধু বললেন, সুবর্ণা, রান্নাঘরে দেখে আসো, ডালটা ফুটছে না। সুবর্ণা তাড়াতাড়ি উঠে ভেতরে চলে গেল। অনির্বাণ বসে রইল নিস্তব্ধ হয়ে। মনে হল সমাজ আর পরিবারের চোখ কতটা তীক্ষ্ণ, আর তাদের সম্পর্ক কতটা নাজুক সুতো বাঁধা। সন্ধ্যা নামল। বাড়ির আঙিনায় প্রদীপ জ্বলল। ছেলেমেয়েরা খেলায় মেতে উঠল। অনির্বাণ বাইরে বারান্দায় বসেছিল। সুবর্ণা এসে ধীরে ধীরে পাশে দাঁড়াল। সে ফিসফিস করে বলল, আজ শাশুড়ির চোখে কিছু দেখেছি, হয়তো তিনি কিছু টের পাচ্ছেন। অনির্বাণ মাথা নিচু করে বলল, আমি জানি এ পথ সহজ নয়, কিন্তু বৌদি, আমি যদি তোমার হাত না ধরি তবে আমি একদিন ভেঙে পড়ব। সুবর্ণার বুক কেঁপে উঠল। অনেক দ্বিধার পর সে ধীরে বলল, আমিও জানি না কোথায় গিয়ে দাঁড়াব, কিন্তু আমি এটুকু জানি তোর চোখের দিকে তাকালে আমার ভয় কমে যায়। অনির্বাণ হঠাৎ তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তাহলে প্রতিশ্রুতি দাও বৌদি, যাই হোক না কেন আমাকে একা ছেড়ে যাবে না। সুবর্ণা কাপা গলা উত্তর দিল, আমি চেষ্টা করব অনির্বাণ, যতদিন পারি। দুজনের চোখে চোখ আটকে রইল। চারপাশে গ্রামের সন্ধ্যা, দূরে বাঁশির সুর, শিশির ভেজা হাওয়া, সব মিলিয়ে মুহূর্তটা যেন সময়ের সীমানা ছাড়িয়ে গিয়ে জমে রইল তাদের হৃদয়ের ভেতর। রাত গভীর হল। সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু সুবর্ণার ঘরে আজ ঘুম আসল না। বারবার মনে পড়ছিল অনির্বাণের কথা, তার হাত ধরা, সেই প্রতিশ্রুতির মুহূর্ত। সে জানল তাদের সম্পর্ক আজ একেবারে নতুন এক বাঁকে এসে দাঁড়িয়েছে। সমাজের চোখ, সংসারের দায়িত্ব, সবকিছুর মাঝেও এক অদৃশ্য বন্ধন তৈরি হয়ে গেছে।
আর সেই বন্ধন হয়তো সহজে ছিন্ন হবে না। সকালবেলা উঠোনে শিউলি কুড়োচ্ছিল সুবর্ণা। শিশির ভেজা মাটির গন্ধ চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু তার মন আজ অদ্ভুত ভারী। শাশুড়ির সেই সন্দেহভরা চোখটা গতকাল থেকে তাকে অস্বস্তিতে রেখেছে। মনে হচ্ছিল একটা অনুচ্চারিত ঝড় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। অনির্বাণ উঠোনে এসে দাঁড়াতেই সুবর্ণা চমকে তাকাল। অনির্বাণ মৃদু হাসি দিয়ে বলল, চোখে ঘুম নেই বৌদি? কাল রাতেও কি ঘুমোতে পারোনি? সুবর্ণা দীর্ঘশ্বাস ফেলল। মনে হচ্ছে কেউ যেন আমাদের দিকে নজর রাখছে। অনির্বাণ, শাশুড়ির চোখে কিছু ছিল গু। অনির্বাণ এক পা এগিয়ে এসে নরম স্বরে বলল, তুমি ভয় পেও না, আমি আছি তো। যদি কিছু হয় সব দোষ আমি নেব, তোমাকে কেউ আঙুল তুলতে পারবে না গি। সুবর্ণার বুকটা হঠাৎ গরম হয়ে উঠল, চোখে জল ভরে গেল। সে নিচু স্বরে বলল, সব দোষ তুই নেবে? কিন্তু তোর উপর দোষ দিলে কি আমি বাঁচব? আমরা দুজনেই তো এ টান অনুভব করছি গু। কথাটা হাওয়ায় ঝুলে রইল। দুজনেই নীরব, শুধু দূরে কাক ডাকছিল। দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমোতে গেল। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। সুবর্ণা জানত এখন অনির্বাণ উঠোনে থাকবে। মনের টানে পা যেন আপনিই তাকে বারান্দার দিকে নিয়ে গেল। অনির্বাণ দোলনায় বসেছিল, তাকে দেখে হেসে বলল, তুমি এসেছ? আমি ভেবেছিলাম হয়তো আসবে না গি। সুবর্ণা কাছে গিয়ে বসল, নরম স্বরে বলল, আসতে চাইনি, কিন্তু মন মানল না গে। অনির্বাণ তার দিকে চেয়ে রইল, চোখের গভীরে যেন জমে থাকা সব আবেগ এক মুহূর্তে ভেসে উঠল। সে ধীরে ধীরে বলল, তুমি জানো বৌদি, আমি প্রতিদিন ভয় পাই। ভয় পাই যদি কেউ আমাদের টের পায়। কিন্তু তারপরও তোমার কাছে আসতে না পারলে দম বন্ধ হয়ে আসে গু। সুবর্ণা চুপ করে শুনছিল, তার চোখ ভিজে উঠল। অনেকক্ষণ পর ধীরে উত্তর দিল, আমিও তো ভয় পাই, কিন্তু তুই পাশে থাকলে মনে হয় এই পৃথিবীর কোনো ভাই বড় নয় গে। দুজনের চোখে চোখ মিশে গেল। চারপাশের নীরবতা যেন তাদের মনের কথা আরো জোরে শোনাল। হঠাৎ ঘরের ভেতর থেকে কাশির শব্দ এল। দুজন চমকে উঠল। সুবর্ণা তাড়াতাড়ি উঠে দাঁড়াল, কিন্তু যাওয়ার আগে অনির্বাণ ফিসফিস করে বলল, বৌদি, প্রতিশ্রুতি দাও, যত ভয় আসুক তুমি আমায় একা ছেড়ে যাবে না গি। সুবর্ণা কেঁপে উঠল, ধীরে বলল, প্রতিশ্রুতি দিলাম, যতদিন শ্বাস আছে গু। সন্ধ্যায় সবাই একসাথে বসেছিল উঠোনে। শাশুড়ি হঠাৎ বললেন, সুবর্ণা, তোমাকে আজকাল প্রায় উঠোনে দেখা যায় অনির্বাণের সঙ্গে। মানুষ তো অনেক কিছুই বলে, সাবধানে থেকো গু। কথাটা শুনে সুবর্ণার বুকটা কেঁপে উঠল, মুখ শুকিয়ে গেল। অনির্বাণও অবাক হয়ে তাকাল। শাশুড়ির গলায় সরাসরি অভিযোগ ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট। সুবর্ণা কাপা কণ্ঠে বলল, না মা, আমি তো শুধু কাজের ফাঁকে মাঝে মাঝে গি। শাশুড়ি থামিয়ে দিয়ে বললেন, আমি জানি তুমি খারাপ কিছু করো না, কিন্তু গ্রামের লোকের মুখ তো বন্ধ করা যায় না গে। সুবর্ণা কোনো উত্তর দিল না, ভেতরে ঢুকে পড়ল। চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। রাত গভীর হল। ঘরে শুয়ে থেকেও ঘুম এলো না। জানালার ফাঁক দিয়ে দেখল অনির্বাণ উঠোনে দাঁড়িয়ে আছে, চাঁদের আলো তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মনের ভেতর এক ঝড় বয়ে গেল। ভয়, দায়িত্ব আর অদ্ভুত টান সব একসাথে মিশে যাচ্ছে। সে বুঝল তাদের সম্পর্ক এখন এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে ফেরার পথও নেই, আবার এগোনোর পথও অজানা। সকালের আলো উঠোন ভরে গেছে সোনালি রোদে। বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ মাখামাখি করছে। গ্রামের হাটবার বলে চারপাশে ছোটাছুটি চলছে, কিন্তু নীলা বৌদির মন যেন আজ অন্য কোথাও আটকে আছে। সারারাত ধরে রুদ্রর কথা ঘুরে ফিরে তাকে তাড়া করে বেরিয়েছে। সেই অব্দক্ত স্বীকারোক্তি, সেই চোখের গভীর টান, সব মিলিয়ে বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলছে। রুদ্র সকালে উঠেই মায়ের সঙ্গে হাটে যাওয়ার নাম করে বেরিয়ে গেল। যাওয়ার আগে এক ঝলক তাকিয়েছিল নীলার দিকে। সেই দৃষ্টির ভেতরে ছিল নীরব এক আশ্বাস, হয়তো একরকম প্রতিশ্রুতি। নীলা আঁচল দিয়ে মুখ মুছে দ্রুত সরে গেলেন, যেন চোখাচোখি এড়াতে চান। কিন্তু ভিতরে ভিতরে তার বুকের ভেতর রুদ্রর সেই দৃষ্টিই আগুন জ্বেলে দিল। হাত থেকে ফিরে রুদ্র হাতে নিয়ে এলো এক ঝুড়ি ফল আর সাথে একটা নীল রঙের শাড়ি। মায়ের জন্য আনলেও চোখে মুখে কেমন এক চঞ্চল হাসি।
নীলা রান্নাঘরে বসে আলু কুটছিলেন, হঠাৎ রুদ্র এসে ফিসফিস করে বলল, বৌদি, এই শাড়িটা তোমার জন্য। হাতে দেখেই মনে হলো তোমার উপরেই মানাবে গি। নীলা চমকে উঠলেন, চোখ বড় করে তাকালেন। এ কেমন কথা রে? তোর মায়ের সামনে এসব দিচ্ছিস কেন? রুদ্র মুচকি হেসে বলল, মাকে অন্য শাড়ি দিয়েছি, এটা আলাদা করে তোমার জন্য রেখেছি। নাও না প্লিজ। নীলা শাড়ি নিতে গিয়েও হাত থামিয়ে দিলেন। মুখে কড়া স্বর, কিন্তু চোখে যেন আলগা হয়ে গেল বাঁধন। রুদ্র, তুই আমাকে কেন এসব দিচ্ছিস? আমি তো তোর বৌদি। রুদ্র ধীরে ধীরে তার কাছাকাছি এসে দাঁড়াল। নিচু স্বরে বলল, হ্যাঁ বৌদি, তুমি বৌদি, কিন্তু তুমি শুধু সংসারের বৌদি নও, আমার কাছে তুমি অন্য কিছু, এমন কিছু যা আমি ভাষায় বলতে পারি না গি। নীলা আঁচল টেনে নিলেন মুখে। বুকের ভেতর কাঁপুনি ধরল। তিনি কিছু বললেন না, শুধু ঝুড়ির দিকে তাকিয়ে রইলেন। সেই নীল শাড়ির ঝলক যেন তার মন জুড়ে নীল আকাশ এঁকে দিল। রাত হল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। উঠোনের এক কোণে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। রুদ্র আস্তে আস্তে এসে দাঁড়াল। নীলা তখন উঠোনের পাটাতনে বসে সুতো দিয়ে মাকসার জাল তুলছিলেন। রুদ্র চুপচাপ এসে পাশে বসল। বৌদি। নীলা চমকে তাকালেন। এই রাতে আবার এসেছিস কেন? রুদ্র গম্ভীর চোখে তাকিয়ে বলল, তোমার সঙ্গে একটু কথা না বললে ঘুম আসবে না। তুমি কি সত্যি জানো না আমি কেমন অনুভব করি? নীলার গলায় কাঁপুনি। আমি জানি রুদ্র, কিন্তু এই অনুভূতি বলা যায় না, মানা যায় না, আবার ছেড়েও দেওয়া যায় না। রুদ্র আস্তে করে নীলার হাত ধরল। সেই মুহূর্তে নীলা হাত সরিয়ে নিলেন না, বরং চুপচাপ বসে রইলেন। তাদের চোখাচোখি হল, আর সেই দৃষ্টির ভেতর দিয়ে যেন সমস্ত অস্বীকার গলে গেল। হঠাৎ দূরে কুকুর ডেকে উঠল। নীলা আতকে উঠে হাত ছাড়িয়ে নিলেন। উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলেন। যাওয়ার সময় তার কণ্ঠ কেঁপে উঠল, রুদ্র প্লিজ, আর এগোবে না। কিন্তু শব্দটা থেমে গেল, তবে সেই কিন্তু শব্দই রুদ্রর বুকের ভেতর আসার প্রদীপ জ্বেলে দিল। রাতের নিস্তব্ধতায় দুজন দু জায়গায় বসে থেকেও একই অনুভূতিতে ভিজে গেলেন। এক অচেনা স্রোত তাদের টেনে নিচ্ছিল গভীর আবেগের দিকে। ভোরের আলো গ্রামের পুকুরপাড় যেন ছবির মতো। কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো গলে পড়ছে জলে। নীলা বৌদি প্রতিদিনের মতো গামছা নিয়ে পুকুরে এলেন। ঠান্ডা জলে পা ডুবিয়ে তিনি মনে মনে ভাবছিলেন আগের রাতের কথা। রুদ্রর হাতের সেই দৃঢ় স্পর্শ, চোখের গভীর ভাষা, সবকিছু যেন ঘুম ভাঙার পরও তার মনে দাগ কেটে গেছে। তিনি জানেন এটা ভুল, কিন্তু মনকে বোঝানো যায় না। সংসারের বৌদি হিসেবে দায়িত্ব আছে, কিন্তু হৃদয় তো আর নিয়ম মানতে চায় না। হঠাৎ পেছনে হালকা শব্দ। ঘুরে তাকাতেই রুদ্র দাঁড়িয়ে আছে, হাতে একটা লাল রঙের ফুল, চোখে মুখে দুষ্টু হাসি। বৌদি, তোমার জন্য এনেছি। ভোরে মাঠে ফুটেছিল, দেখেই মনে হলো এই ফুলটা তোমার কাছেই মানাবে গি। নীলা অবাক হয়ে তাকালেন, তারপর মুখ ঘুরিয়ে নিলেন। তুই আবার এত ভোরে এসেছিস কেন? রুদ্র মাটির দিকে তাকিয়ে বলল, কারণ তোমাকে না দেখলে আমার সকাল শুরু হয় না গি। নীলা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ফুলটা নিতে নিতে আসতে বললেন, এমন কথা মুখে আনা উচিত নয় রুদ্র। রুদ্র হেসে উত্তর দিল, যেটা মনে সত্যি সেটা মুখে আনা ভুল নয় গি। এই কথাগুলো নীলার বুক কাঁপিয়ে দিল। তিনি কিছু না বলে হাঁটতে হাঁটতে ঘরে ফিরে গেলেন, কিন্তু ফুলটা আঁচলের ভেতর যত্ন করে রাখলেন। দিন গড়াতে থাকল। দুপুরে সবাই ঘুমিয়ে পড়েছে। নীলা তখন একা বসে শাক কুটছিলেন। হঠাৎ রুদ্র এসে পাশে বসল। চারপাশে নিস্তব্ধতা, কেবল দূরে মুরগির ডাক। রুদ্র নিচু স্বরে বলল, বৌদি, তুমি আমার দিকে এভাবে তাকাও না কেন? আমি তো তোমার চোখে কিছু খুঁজি গু। নীলা গলায় কাঁপুনি নিয়ে বললেন, আমি তাকাতে ভয় পাই রুদ্র। চোখ বলে দেয় অনেক কিছু যেগুলো বলা উচিত নয় গি। রুদ্রর চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে আস্তে করে নীলার কাঁধে হাত রাখল। নীলা কেঁপে উঠলেন, কিন্তু সরিয়ে দিলেন না। কেবল ফিসফিস করে বললেন, আমরা যদি ধরা পড়ে যাই তাহলে সংসার ভেঙে যাবে, আমার সম্মান থাকবে না গি। রুদ্র মৃদু কণ্ঠে উত্তর দিল, তুমি শুধু একবার বলো যে আমার প্রতি তোমারও টান আছে, আমি সবকিছু সামলাবো। নীলা কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখে জল এসে ভেসে উঠল।
ধীরে ধীরে বললেন, হ্যাঁ রুদ্র, আছে। কিন্তু সেই টানটাই আমার সবচেয়ে বড় ভয়। এই স্বীকারোক্তি যেন রুদ্রর ভেতর এক ঝড় বইয়ে দিল। সে নীলার হাত শক্ত করে ধরল। সেই মুহূর্তে দুইজনের চোখে চোখ আটকে গেল। সময় যেন থেমে গেল। সন্ধ্যা নামল। বাড়ির উঠোনে প্রদীপ জ্বালানোর সময় নীলা বৌদি চুপচাপ রুদ্রর দেওয়া ফুলটা পানির গ্লাসে রেখে দিলেন। বাইরে থেকে সেটা কেউ সাধারণ ফুল ভাবলেও রুদ্র জানল এটা তার গোপন উত্তর। রাত নামার পর নীলা বারান্দায় বসেছিলেন। বাতাসে শিউলির গন্ধ, দূরে বাঁশবনের শব্দ। হঠাৎ পেছন থেকে রুদ্র আস্তে এসে দাঁড়াল। বৌদি, আজ তুমি আমার জন্য ফুলটা রেখেছ, তাই না? নীলা একটু হেসে বললেন, তুই খুব জেদি হয়ে যাচ্ছিস গু। রুদ্র উত্তর দিল, ভালোবাসা জেদি হয়েই জন্ম নেয় গু। নীলা কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে একসাথে ভয়, আকর্ষণ আর মায়া। সেই রাতে দুজন আলাদা ঘরে থেকেও একই স্বপ্ন দেখল, একটা অচেনা পথ যেখানে দুজন পাশাপাশি হাঁটছে। চারপাশে অজস্র ফুল ফুটে আছে আর বাতাসে ভাসছে নিঃশব্দের এক আবেগ। গ্রামের ভোর আজ কেমন যেন অন্যরকম। আকাশে হালকা মেঘ, বাতাসে সোদা গন্ধ। নীলা বৌদি উঠোনে ধান শুকোতে দিচ্ছিলেন, কিন্তু মনটা যেন কাজের মধ্যে আটকে নেই। আগের রাতের কথা মনে হতেই বুকের ভেতর ঢেউ খেলল। তিনি তো মুখে স্বীকার করেছেন, হ্যাঁ, রুদ্রর প্রতি তার টান আছে। এই স্বীকারোক্তিই যেন তার শান্তি কেড়ে নিয়েছে। রুদ্র সকালে উঠেই গরুর গাড়ি নিয়ে মাঠে যাচ্ছিল। যাওয়ার সময় নীলার চোখে চোখ পড়ল। কিছু না বলে শুধু হেসে মাথা নাড়ল। সেই ক্ষণিক দৃষ্টি নীলার গায়ে কাঁপুনি ধরাল। মনে হল রুদ্রর চোখের ভেতর তিনি নিজের সমস্ত গোপন কথা খুঁজে পাচ্ছেন। দুপুরে বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে। নীলা একা বসে শাক কাটছিলেন। হঠাৎ পেছন থেকে রুদ্র এসে দাঁড়াল, হাতে এক মুঠো শিউলি ফুল। বৌদি, আজ তোমাকে ছাড়া কথা বলা যাচ্ছে না। তুমি আমাকে কেন ভয় পাও? নীলা আঁচল দিয়ে মুখ মুছে বললেন, কারণ তুই আমার হৃদয়ের ভেতর ঢুকে পড়েছিস। আমি জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে গু। রুদ্র ধীরে ধীরে তার পাশে বসল। শেষ হোক বা না হোক, শুরু তো সুন্দর। তুমি কি জানো তোমার মুখে এই কথা শোনার জন্য কতদিন অপেক্ষা করেছি? নীলার বুক কেঁপে উঠল। তিনি শাক কাটতে কাটতেই আস্তে বললেন, রুদ্র, ভালোবাসা কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়। আমি চাই না তোর জন্য আমার সংসার ভাঙুক গু। রুদ্র চোখে চোখ রেখে বলল, তোমার সংসার ভাঙতে আমি চাই না। আমি শুধু চাই তুমি আমার সত্যিটা জানো। আমার জীবনে যদি কেউ থাকে সেটা তুমি ছাড়া আর কেউ নয় গি। এই কথায় নীলার চোখ ভিজে উঠল। তিনি দ্রুত কাজ শেষ করে ভেতরে চলে গেলেন। কিন্তু মনে হল তার কান আর মন রুদ্রর কণ্ঠে আটকে আছে। সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে এক অদ্ভুত নীরবতা। জোনাকি পোকা জ্বলে উঠছে। নীলা একা বসেছিলেন, হাতে রুদ্রর দেওয়া শিউলি ফুল। তিনি জানেন এটা গোপন কিন্তু সত্যিকারের এক সম্পর্কের প্রতীক। হঠাৎ পেছন থেকে রুদ্র এসে দাঁড়াল। চাঁদের আলো তার চোখ ঝলমল করছে। বৌদি, তুমি কি কখনো ভেবেছ যদি একদিন সবাই আমাদের সত্যিটা জেনে যায়? নীলা চমকে তাকালেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তবু জানি না কেন আমি তোমাকে দূরে সরাতে পারি না গি। রুদ্র আস্তে করে বলল, তাহলে আমাকে প্রতিশ্রুতি দাও তুমি আমার হাত কখনো ছাড়বে না গি। নীলা কেঁপে উঠলেন। চোখ ভিজে গেল। তিনি ধীরে ধীরে রুদ্রর দিকে হাত বাড়ালেন। দুজনের আঙুল একে অপরকে খুঁজে পেল। সেই মুহূর্তে সময় যেন থমকে দাঁড়াল। চারপাশে শুধু পুকুরের জলের শব্দ আর বাতাসে ঝিরঝিরে হাওয়া। রাত গভীর হল। বাড়ির ভেতর সবাই ঘুমোচ্ছে। নীলা শুয়ে থেকেও ঘুমোতে পারলেন না। বারবার মনে পড়ছিল রুদ্রর কথা, সেই প্রতিশ্রুতির দাবি। তিনি জানেন এই পথে নামা মানে এক অজানা ঝড়ের সামনে দাঁড়ানো। তবুও মন তার নিয়ন্ত্রণ মানছে না। হঠাৎ জানলার বাইরে হালকা শব্দ। তিনি তাকিয়ে দেখলেন রুদ্র দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত আলো। নীলা প্রথমে আটকে উঠলেন, তারপর ধীরে ধীরে চোখের ইশারায় জানিয়ে দিলেন, চলে যাও। কিন্তু তার ঠোঁটে ভেসে উঠল এক অচেনা হাসি, যা শুধু রুদ্রই দেখতে পেল। গ্রামের আকাশে তখন ঘন মেঘ জমেছে। বাতাসে অকারণ অস্থিরতা। ঠিক তেমনি অস্থিরতা নীলা বৌদির বুকের ভেতরেও। প্রতিদিনের মতো তিনি গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু মনটা কেমন যেন এক অচেনা ভয়ে কাঁপছিল।
আগের রাতের ঘটনাটা বারবার চোখে ভেসে উঠছিল। রুদ্র জানলার পাশে এসে দাঁড়িয়েছিল। যদি কেউ দেখে ফেলত? রুদ্র সকালে উঠেই মাঠের কাজে গিয়েছিল। যাওয়ার আগে নীলার দিকে একবার তাকিয়েছিল, কিন্তু আজ দৃষ্টিতে সেই স্বাভাবিক দুষ্টুমি ছিল না। ছিল এক অদ্ভুত গম্ভীরতা। বেলা বাড়ার সাথে সাথে ঘটনা ঘটল। পাশের বাড়ির সুমিতা কাকিমা হঠাৎ এসে বললেন, নীলা, কাল রাতে তো তোমার বারান্দায় কারো ছায়া দেখলাম। কে ছিল? নীলার বুকের ভেতর ধক করে উঠল। আঁচল দিয়ে মুখ মুছে বললেন, কে আবার থাকবে? হয়তো বাতাসে গাছের ছায়া পড়েছিল। সুমিতা কাকিমা সন্দিগ্ধ চোখে তাকালেন, কিন্তু আর কিছু বললেন না। তবে তার চোখের দৃষ্টি নীলার বুকের ভেতর ভয় ঢুকিয়ে দিল। দুপুরের সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে। নীলা একা বসেছিলেন, তখন হঠাৎ রুদ্র এসে ঢুকল। মুখে চিন্তার ছাপ। বৌদি, আজ কাকিমার কথা শুনেছি। আমাদের নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে কি? নীলা আতঙ্কিত চোখে বললেন, আমি তো বলেছি রে, এ পথে নামা মানে বিপদ ডেকে আনা। তুই বুঝতে পারছিস না গে? রুদ্র ধীরে ধীরে তার হাত ধরল। আমি ভয় পাই না বৌদি, শুধু ভয় পাই তোমাকে হারানোর গু। নীলার চোখ ভিজে উঠল। তিনি কিছু না বলে মাথা নিচু করে রইলেন। সন্ধ্যাবেলায় উঠোনে যখন প্রদীপ জ্বলছিল, তখন রুদ্র আবার সুযোগ খুঁজে নীলার কাছে গেল। বৌদি, আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু তুমি কি আমার পাশে থাকবে? নীলা কাপা গলায় বললেন। রুদ্র, আমি পাশে থাকতে চাই, কিন্তু চারপাশের চোখগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি যদি ধরা পড়ি, তবে সমাজ আমাকে মেনে নেবে না গি। রুদ্র গম্ভীর হয়ে বলল, তাহলে চল আমরা আমাদের অনুভূতি লুকিয়ে রাখি, কিন্তু অন্তরে তুমি আমার ছেড়ে দিও না গি। নীলা আস্তে মাথা নাড়লেন। তার চোখে তখন ভয় আর ভালোবাসা মিলেমিশে একাকার। রাত নেমে এলো। দূরে মেঘ গর্জন করছে। নীলা জানলার ধারে বসে আছেন। মনে হচ্ছে ঝড় নেমে আসবে শিগগিরই। হঠাৎ তিনি দেখলেন রুদ্র উঠোনে দাঁড়িয়ে আছে। চোখে সেই চিরচেনা দৃঢ়তা। নীলা হাত নেড়ে ইশারা করলেন, যেও না, কেউ দেখে ফেলবে গু। কিন্তু রুদ্র মৃদু হাসল। ঠোঁটে শুধু একটি শব্দ, বিশ্বাস। নীলার বুক কেঁপে উঠল। তিনি বুঝলেন ঝড় আসছে শুধু আকাশে নয়, তাদের জীবনের ভেতরেও। গ্রামের সকালটা যেন আজ ভারী লাগছিল। আকাশে রোদ উঠেছে বটে, কিন্তু বাতাসে এক অদ্ভুত চাপা অস্থিরতা। নীলা বৌদি উঠোনে ভাত বসাচ্ছিলেন। চারপাশে কাজের ব্যস্ততা থাকলেও তার মনটা কেমন যেন অজানা ভয়ে ডুবে আছে। আগের দিনের ঘটনা ভুলতে পারছিলেন না। সুমিতা কাকিমার সন্দেহভরা কথা তার কানে বাজছিল বারবার। রুদ্র উঠোনে ঢুকতেই চোকাচোকি হল। দুজনেই বুঝলেন আজ কিছু একটা আলাদা চাপা অস্বস্তি রয়েছে। রুদ্র মাথা নিচু করে ভেতরে চলে গেল। নীলা দীর্ঘশ্বাস ফেললেন, মনে হল এ সম্পর্কের টানাপোড়েন এখন আর শুধু দুজনের ভেতর সীমাবদ্ধ নেই। দুপুরে খাওয়ার সময় সবাই বসে আছে। রুদ্রর বড় ভাই মানে নীলার স্বামী হঠাৎ মজা করে বললেন, শোনো তো, রুদ্রর নাকি এখন অনেক রহস্য। রাতে কোথায় যে ঘোরাঘুরি করে কে জানে গি। কথাটা মজা করেই বলা, কিন্তু নীলা বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল। চামচ দিয়ে ভাত নাড়তে নাড়তে হাত কেঁপে গেল। রুদ্র দ্রুত জবাব দিল, আরে দাদা, আমি তো মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, আর কোথায় যাব? সবাই হেসে উঠল, কিন্তু নীলার কানে সেই হাসি তীরের মতো বিঁধল। তিনি বুঝলেন কারো না কারো চোখে সন্দেহ তৈরি হচ্ছে। সন্ধ্যায় পুকুর পাড়ে নীলা একা বসেছিলেন। বাতাসে হালকা শিউলির গন্ধ। হঠাৎ রুদ্র এসে পাশে দাঁড়াল। বৌদি, আজ খাওয়ার সময় তোমার হাত কেঁপে গিয়েছিল। তুমি ভয় পাচ্ছ, তাই না? নীলা চোখ নামিয়ে বললেন, হ্যাঁ রুদ্র, আমি ভয় পাচ্ছি। এখন যদি কেউ আমাদের নিয়ে কিছু বলে, আমি মুখ দেখাতে পারবো না গি। রুদ্র আস্তে করে বলল, তুমি ভয় পেজো না, আমি আছি। আমরা সাবধানে থাকব। নীলা চুপ করে রইলেন। তার চোখে জল এসে ভাসল। তিনি জানেন সাবধানতা সত্ত্বেও আগুনকে পুরোপুরি চাপা দেওয়া যায় না। পরদিন সকালে বাজারে গিয়ে রুদ্র যখন ফিরছিল, তখন পাশের বাড়ির এক যুবক হাসতে হাসতে বলল, এই রুদ্র, তুই তো বৌদির সঙ্গে বেশি সময় কাটাস এখন। সাবধানে থাকিস, পাড়ায় কিন্তু কথা উঠতে দেরি হয় না। রুদ্র হেসে উড়িয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে বুঝল ঝড়টা দ্রুত আসছে। রাতে নীলা জানলার ধারে বসেছিলেন। হঠাৎ রুদ্র আস্তে এসে দাঁড়াল। তার চোখে গম্ভীরতা।
বৌদি, আজকে বাজারে কেউ এমন কথা বলল। আমি বুঝতে পারছি আমাদের সময় ফুরিয়ে আসছে গি। নীলা আঁচল দিয়ে মুখ মুছলেন। কাপা গলায় বললেন, আমি তোকে হারাতে চাই না রুদ্র, কিন্তু আমি চাই না এই সম্পর্কটা সবার সামনে লজ্জার হয়ে উঠুক। রুদ্র হাত বাড়িয়ে নীলার আঙুল স্পর্শ করল। তাহলে আমরা আরও সাবধান হব। মনে রেখো, আমি প্রতিশ্রুতি দিয়েছি তোমাকে কখনো একা ছাড়ব না গি। নীলার চোখ ভিজে গেল। তিনি কিছু না বলে চুপচাপ তার হাতের উপর হাত রাখলেন। সেই রাতে দুজন দু জায়গায় শুয়ে থেকেও ঘুমোতে পারলেন না। বাইরের হাওয়ায় শিউলির গন্ধ, কিন্তু তার ভেতরে মিশে ছিল চাপা ভয়ের ছায়া। যেন যে কোনো মুহূর্তে তাদের গোপন সম্পর্কের জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। সন্ধ্যার আকাশটা অদ্ভুত রঙে ভরে উঠেছিল। সূর্য ডোবার আগে আকাশে ছড়িয়ে দিয়েছিল সোনালি আর রক্তিম আলো, চারপাশ যেন লাজুক এক কিশোরীর মতো সাজছিল নতুন করে। এই মায়াময় পরিবেশের ভেতর দিয়ে গিয়ে নিখিল আর বৌদি, মানে নন্দিনী, দাঁড়িয়েছিল বাড়ির উঠোনে। চারপাশে গ্রামের শান্ত আবহাওয়া, হালকা হাওয়া, আর তার ভেতরে এক নিঃশব্দ উত্তেজনা। নন্দিনী হালকা হাসিতে নিখিলের দিকে তাকিয়ে বলল, তুই জানিস নিখিল, এতদিনে মনে হয় আমি আবার বাঁচতে শিখেছি। আগে তো সবকিছুতেই কেমন জানি শূন্যতা মনে হতো। নিখিল মৃদু গলা উত্তর দিল, বৌদি, তুমিই আমাকে শিখিয়েছ আসল সম্পর্ক কাকে বলে, ভালোবাসার মানে কি। তুমিই তো আছো আমার প্রতিটা মুহূর্তের পাশে। ওদের চোখ দুটো একে অপরের চোখে আটকে গেল। যেন কথা নয়, চোখই বলছে সবকিছু। নন্দিনী অনুভব করছিল নিখিলের ভেতরের সত্যিকারের টান, আর নিখিল বুঝছিল বৌদির ভেতরের অদ্ভুত নিরাপত্তা। এমন সময় পাশের বাড়ির উঠোন থেকে ভেসে এলো ভজনের সুর। দূরে কোথাও ঢাক বাজতে শুরু করল। গ্রামের পুজো আসছে সামনে, আর সেই উৎসবমুখর আবহে দুইজনের মনের ভেতর চলছিল এক ভিন্ন উৎসব। নন্দিনী হালকা কাপা গলায় বলল, কখনো ভয় হয় নিখিল? যদি সমাজ জানত, যদি সবাই আমাদের চোখে পড়ে যেত। নিখিল হাতটা আলতো করে ধরল বৌদির। ভয় নেই বৌদি, আমাদের ভালোবাসা কোনো অপরাধ না। এটা তো কেবল মন আর মনের টান। আমরা একে অপরের প্রতি সত্যি। সমাজকে বোঝাতে হয়তো সময় লাগবে, কিন্তু তোমার হাতটা আমি কোনোদিন ছাড়ব না গি। বৌদি চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতরে যেন অজানা কাঁপন। নিখিলের হাতের উষ্ণতা সে নতুন করে ভরসা পেল। ঠিক তখন আকাশে উঠল এক ঝাঁক পাখি। নিখিল হাসল। দেখো বৌদি, ওরা যেমন ডানা মেলে স্বাধীনভাবে আকাশে উঠছে, তেমনি আমরাও একদিন আমাদের ভালোবাসাকে ডানা মেলাবো গু। বৌদির চোখে অশ্রু ভিজল, তবে সেটা দুঃখের জল না, বরং আনন্দের। মনে হচ্ছিল জীবনের নতুন অধ্যায় যেন আস্তে আস্তে তাদের সামনে খুলে যাচ্ছে। গ্রামের আকাশে তখন শারদীয় উৎসবের রং। মণ্ডপে আলো জ্বলছে, ঢাকের শব্দ ভেসে আসছে দূর থেকে। চারপাশে সবাই আনন্দে ব্যস্ত, অথচ নিখিল আর নন্দিনীর ভেতরের দুনিয়ায় চলছিল অন্য রকম টানাপোড়েন। এতদিন ধরে লুকিয়ে রাখা সম্পর্কটা একসময় যেন সমাজের চোখে পড়ে যাবে, এই ভয় দুজনের মনেই কাজ করছিল। এক রাতে পুজোর অঞ্জলির পর নিখিল আর নন্দিনী উঠোনে দাঁড়িয়েছিল নিঃশব্দে। হাওয়ার দোলায় নন্দিনীর আঁচল উঠছিল, আর নিখিল চুপচাপ তাকিয়েছিল ওর দিকে। নন্দিনী আস্তে বলল, নিখিল, কতদিন আমরা এভাবে গোপনে বাঁচব? সমাজকে ভয় করতে করতে কি আমাদের জীবন থেমে যাবে? নিখিল দৃঢ় গলা উত্তর দিল, না বৌদি, জীবন থেমে থাকবে না। আমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসি, তবে আমাদের পথ একদিন খুলবেই। ভয় থাকলেও ভালোবাসা তো সব ভয়কে জয় করার শক্তি দেয়াউ। নন্দিনী কাপা গলায় ফিসফিস করে বলল, কিন্তু যদি কখনো আলাদা হয়ে যাই? নিখিল আলতো করে বৌদির হাত ধরল। আলাদা হব না কখনো। হয়তো সমাজ আমাদের গ্রহণ করতে সময় নেবে, কিন্তু আমাদের হৃদয় তো একে অপরকে আগেই মেনে নিয়েছে। আর সেটাই আসল। চোখে জল নিয়ে নন্দিনী নিখিলের বুকে মাথা রাখল। চারপাশে তখন মণ্ডপের মাইকে ভেসে আসছিল ভজন, যেখানে প্রেম সেখানে ভগবান, ও সেই সুর যেন আশীর্বাদের মতো ছুঁয়ে গেল ওদের। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। নিখিল ধীরে ধীরে বলল, দেখো বৌদি, ও চাঁদটা যেমন হাজারো কালিমা সত্ত্বেও আলো দেয়, তেমনি আমাদের ভালোবাসাও সব বাধা পেরিয়ে আলো হয়ে উঠবে গু। নন্দিনী নীরবে চোখ মুছে দিল। হ্যাঁ নিখিল, আমাদের পথ হয়তো কঠিন, কিন্তু তুই থাকলে আমি ভয় পাই না। চল আমরা ভবিষ্যতের দিকে তাকাই, সত্যি, স্বপ্ন আর ভালোবাসার আলো নিয়ে গি। এভাবেই শেষ হলো নিখিল আর নন্দিনীর কাহিনী। সমাজের চোখে সম্পর্কটা হয়তো ছিল অস্বস্তিকর, কিন্তু তাদের হৃদয়ে সেটা ছিল সত্যিকারের ভালোবাসা,
যেটা ভয় নয় বরং সাহস যোগায়। তাদের গল্প প্রমাণ করল, ভালোবাসা কোনো বন্ধনে আটকানো যায় না। সমাজ যতই বাধা দিক, আবেগ আর আন্তরিক টান যদি সত্যি হয়, তবে একদিন সে পথ খুঁজে নেয় আলো ভরা আকাশের নিচে।